সেলিমুদ্দিন, আমি ওই ওই প্রশ্নটাই করতে চাই যে আপনার দলের কেন মনে হচ্ছে যে যেই সরকারকে আপনারা সবাই মিলে পতন ঘটালেন এবং তার মূলে যিনি আছেন তার ফেরানোর পেছনে এই সরকারের, যারা 5 আগস্ট পরবর্তী প্রথম গণতান্ত্রিক সরকার, মানে তাদের একটা অংশের ভূমিকা কেন থাকবে? জি, প্রথম কথা হলো, আমি আগের পয়েন্টে দুদুভাই যেখানে একটু আলোচনা করে আসতেছি আপনার ওখানে। শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণা, এটা জাস্ট রাজনৈতিক স্ট্যান্ডবাজি। মূলত উনি প্রাসঙ্গিক থাকতে চান, রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক ঘোষিত একমাত্র রাজনৈতিক দল যারা গণহত্যাকারী, এবং তার নেতা হচ্ছেন শেখ হাসিনা। তো কর্মীরা তো ওনার সব আত্মীয় স্বজন নিয়ে চলে গেছেন। দেখেন 3 তারিখে কিন্তু, আগস্টের 3 তারিখে কিন্তু এগুলো কিন্তু বিমানের রেকর্ড আছে, ওনার সব আত্মীয় স্বজন দেশ থেকে চলে গেছে। আর ওনার একান্ত কাছের যারা, তাদেরকে তিনি আগেই বলে রাখছিলেন, তাদেরকে সাথে করে একসাথে তিনি চলে গেছে। রেখে গেলেন দলের নেতা কর্মীদেরকে অসহায় অবস্থা। অন্তত ওনার নিজের মোবাইলেও একটা রেকর্ড বক্তব্য দিতে পারতেন যে আমি অসহায় হয়ে গেছি বা আমি বিপদে পড়ে গেছি, আমি চলে যাচ্ছি, তোমরা থাকো, বা তোমরা নিরাপদ থাকার চেষ্টা করো, আমি যেখানে থাকি না কেন সেখান থেকে তোমাদের পাশে থাকবো। একটা কথা বলেছে, নিজ দলের সমস্ত নেতাকর্মীদেরকে অসহায় রেখে উনি পালিয়ে গেলেন দাদার বাড়ি। উনি যদি ফিরে আসার সাহস থাকতো তাহলে উনি যাইতেন না। হোসেন মাহমুদ এরশাদও এইরকম অবস্থায় তাকে সেনাবাহিনী বলেছিল যে স্যার, আপনাকে আমরা নিরাপদ রাখতে চাই, আপনি কোন দেশে যাবেন বলেন। তিনি বলছেন আমি বাংলাদেশে থেকে জেল কাটব। হোসেন মাহমুদ এরশাদেরও তো মতো সাহস ওনার ছিল না। তো উনি আবার দেশে, আমার তো মনে হয় হাসিনাকে যদি গ্যারান্টি দেওয়া 2 দেশ থেকে, ভারত বাংলাদেশ 2টাকে, যে যদি দেওয়া হয় যে আপনার কিচ্ছু হবে না, আপনি বাংলাদেশে আসেন, তাও হাসিনা আসবে না। কারণ হাসিনার এই নৈতিক সাহস থাকার কোনো কারণ নাই। যেখানে সব পাইক পেয়াদা, গোটা রাষ্ট্র ওনার কন্ট্রোলে নিয়ে যেখানে জনগণের উপরে জুলুম চালিয়েছেন, সেই ব্যক্তি এখন দেশ থেকে চলে গেছেন, পালিয়ে চলে গেছেন। গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার পর পৃথিবীতে এমন কোনো উদাহরণ নাই যে সেই ব্যক্তি আবার ফিরে এসেছে। আর তিনি তো অলরেডি সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, মাত্র একটা হইল। এই যে আমি বলি, গোলাম পড়ুয়া সাহেব যে কথাগুলো বলেছেন, এটা ঠিক ডাইরেক্টলি এইভাবে ব্যাখ্যা করলে একটু কঠিন ব্যাখ্যা হবে। উনি যেটা বোঝাইতে চেয়েছেন যে এই যে বিচারের বাকি কাজগুলো, শেখ হাসিনার বিরুদ্ধে তো শত শত অভিযোগ, সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে তো ওনারা বেজার হবেন, দুদুভাই হয়তো কী বলেন জানি না, যে এই যে প্রসিকিউটর, যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, উনি কিন্তু একজন জুলাই যোদ্ধাও ছিলেন এবং তার বিরাট ভূমিকা ছিল, তিনি ভালো করেছিলেন। এই যে চ্যালেঞ্জের মুখে কিন্তু বিচার কাজকে, তখন কিন্তু তাকে অনেক থ্রেট করা হয়েছে, মেরে ফেলা হবে, এটা সেটা ইত্যাদি, কিন্তু তিনি কোনো পরোয়া করেন নাই। তো উনি তো ভালো করছিলেন, ওনার বিরুদ্ধে তো কোনো আমরা ক্লেম শুনি নাই। তো ওনাকে চেঞ্জ করে এই যে আরেকজনকে দিলেন, এতে বিচারে কিন্তু গতি কিছুটা হলেও চেঞ্জ করার অধিকার সরকারের 100% আছে। যে কোনো সময় যে কাউকে করতে পারে, সরকারের এই রাইট আছে, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। আমি বলছি ভোট দিছে বলেই একটা লোক ভালো করতেছে, একটা সেন্সিটিভ ম্যাটার। এই জায়গায় উনি কিন্তু হাসিনাকে ফাঁসির সেই দণ্ড দেওয়ার মতো জায়গায় নিয়ে আসতে পেরেছেন মামলাটাকে। তারপরের যিনি আসলেন, এখন যে হাসানুল গিনুর এই যে রায় হলো, হাসানুল গিনু কত বড় অপরাধী, হাসিনারে এই জায়গায় নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় খলনায়ক হচ্ছে, মূল ব্যক্তি হচ্ছে এই হাসানুল গিনু। তারাই প্রেশার দিয়ে জামাতকে নিষিদ্ধ করানোর মতো এই গর্হিত কাজও হাসিনাকে দিয়ে করিয়েছে। তো তার সাজা হলো 10 বছর। কারণ কি, যেভাবে পেপারস, যেভাবে সব ডকুমেন্টস, যেভাবে সব এভিডেন্স দেওয়ার কথা ছিল, সেটা পারে না এই প্রসিকিউশন। কারণ আদালত তো আর কারোর চেহারার দিকে তাকে রায় দেবে না, আদালত দেবে কাগজপত্র, সাক্ষী সুবাদের উপরে দেবে, তাই না? তাহলে মামলাগুলো তো কিছুটা স্লথ হয়ে যাচ্ছে। এইসব নানা দিক এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেগুলো আছে, সেটাকে সামনে রেখে হয়তো একজন পলিটিক্যাল লিডাররা যখন কথা বলে, ওই দিন কী ছিল দেশের পরিস্থিতি, হয়তো বা কোনো একটা বিষয়কে সামনে রেখে উনি বলেছে, এটি যে একবার পার্মানেন্ট কথা ওনার। আমি মনে করি না যে বিএনপির মতো দল, যারা নিজেরাও তো এই পরিস্থিতির শিকার হয়েছিল, তাদের অসংখ্য লোক গুম হয়েছে, মায়ের খেয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা আওয়ামী লীগকে আবার ডেকে আনবে, নিজের পায়ে নিজে কোড়াল মারবে, এটা হওয়ার যৌক্তিক কোনো কারণ নাই। কিন্তু মাঝে মধ্যে রাজনীতিতে মিসগাইডেড হয় মানুষ, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা আছেন বা যারা আছেন তাকে সাজেশন দিচ্ছেন, তারা সঠিকভাবে দিচ্ছেন কিনা,
এগুলো দেখার বিষয়। এই যে আমি একটা বিষয় টানতে পারি, এটা টানলে বিএনপি আমার উপরে মনক্ষুণ্ণ হয়, তারা ফেসবুকে লেখালেখি করে। সেটা হলো জুলাই সনদ বা গণভোটের রায়। এটা এখন আমাদের কোর্ট থেকেও গণভোটের অন্তর্ভুক্ত করলো আমাদের সংবিধানে। সেই গণভোটের রায় যেভাবে কার্যকর হওয়ার কথা, এমনি কিন্তু তারা কার্যকর করতেছেন নানাভাবে, কিন্তু এই প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল না। আমাদের বক্তব্যটা হলো প্রক্রিয়ার ব্যাপারে। প্রক্রিয়াটা ছিল সুস্পষ্টভাবে লেখা ওই ধারার অনুচ্ছেদ 8 এবং আপনার যেটা তফসিল 1-এ জুলাই চার্টারে পরিষ্কার লেখা আছে যে এই পার্লামেন্ট গঠন হওয়ার পরে প্রথমে তারা সংস্কার পরিষদের শপথ নেবেন, যাতে সংবিধানকে পুরোপুরি গণতান্ত্রিক করা যায়, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা যায়, এবং ফ্যাসিবাদ আর স্বৈর শাসন যাতে আর ফিরে না আসে, তার জন্যই কিন্তু এই সংস্কার পরিষদ। অ্যামেন্ডমেন্ট তো যে কোনো সময় পার্লামেন্টে হয়, অ্যামেন্ডমেন্ট যে কোনো সময় করা যায়, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই হা বলুন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত। কিন্তু আপনি সংস্কারটা, রিফর্মটা এইভাবে হয় না, এবং রিফর্মটা অনেকটা পার্মানেন্ট, রিফর্মটা অনেকটা শক্তিশালী, যেটা অ্যামেন্ডমেন্টটা এত শক্তিশালী না। কোর্ট যে কোনো সময় এটাকে অন্য ধারার সাথে বা কোর্ট যদি চায় এটাকে বাতিল করে দিতে, তাহলে সেটা বাতিল করে দিতে পারবে। কিন্তু রিফর্মটা গণভোটের আলোকে রিফর্ম, এটা কোর্ট বাতিল করতে হলে তাকে যথেষ্ট যুক্তি, তার যথেষ্ট তথ্য লাগবে। তো সেই জন্য আমরা বলেছিলাম, যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীও তো এই 4টা পয়েন্ট যেগুলো বলা হয়েছিল ভোটের সময় ওখানে, এই 4টা পয়েন্টের পক্ষেই তো তিনি বলেছেন হা ভোট দেন। হ্যাঁ, জুলাই চার্টারের পক্ষেই তো তিনি বলেছেন। এখন ওনারা যে প্রশ্নগুলো করতেছেন, বলে যে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিছি, এটা দিছি, আমার মনে হয় যে এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে কিন্তু সংস্কার পরিষদের শপথ বাতিল হয়ে যায় না। নোট অফ ডিসেন্ট যদি থাকে, তাহলে শপথের পরে ওইটাও আলোচনা করতে পারবেন ওনারা।